আগামী 5ই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস আলমের লেসপেন্সার খুনি হাসিনার পদধূলি নিতে না পারার বেদনায় আর্ত ক্রিমিনাল সুপ্পুকে লাথি দিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে। হাসিনার লেসপেন্সার ওই বটতলার উকিল ক্রিমিনাল সুপ্পুকে ঘাট ধরিয়া বাইট করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি। জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে। সুপ্পুকে যে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দ্বিমত নাই। এ বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। একজন জেনারেল ছিল, হাসিনার পায়ে হাত দিয়া কদমবুসি করত, আর তারে বলা হয় কদমবুসি জেনারেল। একজন রাষ্ট্রদূত আছে, নাম আর কইলাম না, এখনো আছে, সেও কদমবুসি রাষ্ট্রদূত। সুপ্পু হইতেছে কদমবুসি রাষ্ট্রপতি। এইরকম হাসিনা হাজারো কদমবুসি পদবি দিছে বিভিন্ন জনকে। বাংলাদেশে কদমবুসিকে একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানায় ফেলছিল হাসিনা। তাহলে এটা এসেছে কই থেকে? ইন্ডিয়া থেকে আসছে। ওই তো দিল্লির মাল, দিল্লিতে ছিল না, ওই দিল্লির থেকে আসিস, আবার দিল্লিতে ফিরে গেছে। ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসিছে। আসার টাইমে এই কালচার নিয়ে আসিছিল, আর ওই কালচারে সুপ্পু পদধূলি নিত। ওই হাত, অপবিত্র হাত, ওই হাত দিয়া আমাদের রাষ্ট্র চলতেছে। সুপ্পু ওই হাত মুস্কো দে দো ঠাকুর, তোর ওই হাত আমি কায়রা নিমু। আবার কেউ কেউ রাষ্ট্রপতি পদে আমাদের শ্রদ্ধেয় আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কথা বলছেন। আমি ওনার সাথে কথা না বললেই 100% নিশ্চিত, আপনারা যদি মাহমুদ ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বাংলাদেশের রাষ্ট্রপতি কার হওয়া উচিত, উনি নিজেই বেগম জিয়ার নাম প্রস্তাব করবেন। উনি নিজে, হ্যাঁ আমি তো ওনারে চিনি, উনি নিজেই করবেন। সুতরাং এই কথাটাই অবান্তর। আর কিছু দিল্লি দাস কচু খেতি বেগম জিয়াকে রাষ্ট্রপতি প্রস্তাব করার জন্য আমাকে গাল বন্ধ করেছে, কারণ এই প্রস্তাব বাংলাদেশে ভারতের দালালদের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ। তার মানে আমার প্রস্তাব কাজে লাগিছে, আমার প্রস্তাবটা লক্ষ্যভেদী। এই সামান্য সংখ্যক দিল্লি দাসদের একমাত্র উদ্দেশ্য হইতেছে বাংলাদেশকে ভারতের পদতলে পুনরায় বিসর্জন দেওয়া। আমরা তাদের এই চক্রান্তকে পুনরায় সমবেতভাবে ব্যর্থ করে দেব। যেভাবে আমরা হাসিনাকে খেদায় দিছিলাম গত বছর অগস্ট মাসে, ঠিক একইভাবে। আর আমাদের প্রিয় আসনাদ আব্দুল্লাহ বলছে যে দাদা আইডিয়াটা খুব ভালো, কিন্তু ম্যাডাম কি রাজি হবেন? আমি কইছি ম্যাডামকে আমি যতটুকু বুঝি দেশের জনগণ চাইলে উনি অমত করবেন না। হয়তো ওনার শারীরিকভাবে কষ্ট হবে, কিন্তু তারপরেও উনি এইটাকে উপেক্ষা কইরা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে উনি এইটাকে গ্রহণ করবেন। এটা আমার অনুমান। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায়, একদিকে আছে দিল্লির পদচুম্বনকারী দালালদের উত্তরাধিকার, যাদের কাছে ক্ষমতা মানে দাসত্ব, গণতন্ত্র মানে নির্দেশনা, আর নেতৃত্ব মানে পায়ে হাত দিয়া কদমবুসি করা। আর অন্যদিকে আছে এক নতুন সম্ভাবনার দিগন্ত, যেখানে রাষ্ট্রপতি হবেন সেই নারী যিনি রাজপথে কখনো হাঁটছেন, কারাগারে কখনো থাকছেন, কিন্তু কখনো মাথা নোয়ান নাই, যিনি আপসহীন, স্বপ্নদ্রষ্টা, প্রতিকূল সময়ে থাকছেন জনগণের পাশে। এই মুহূর্তে আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ আসছে রাষ্ট্রের শীর্ষ পদে এমন একজন নেতাকে বসানোর, যিনি ব্যক্তি নন, প্রতীক। বেগম জিয়া শুধু একজন নেতা না, তিনি হয়ে উঠছেন এক ঐতিহাসিক প্রতিরোধের মুখচ্ছবি। তার অভিজ্ঞতা, তার সহনশীলতা, তার আপসহীন দেশপ্রেম এখন বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের জন্য অপরিহার্য। যারা প্রশ্ন তোলেন নারী রাষ্ট্রপতি কি সম্ভব, তাদের বলি ইতিহাসে নারীরাই সবচেয়ে সাহসী বিপ্লবের কাণ্ডারী হয়েছেন। যারা বলে তিনি অসুস্থ, তাদের বলি হাসিনার মতো মানসিক বিকারগ্রস্ত এক ফ্যাসিস্টের তুলনায় বেগম জিয়া এখনো লক্ষ গুণে সুস্থ, স্থির এবং নৈতিকভাবে শক্তিশালী। যারা বলে তিনি পক্ষপাত দুষ্ট হবেন, তাদের জন্য ইতিহাস নিজেই উত্তর। আব্দুর রহমান বিশ্বাস, ইয়াজউদ্দিন, এমনকি 2008 সালের আওয়ামী লীগের বিজয়ের গল্প। আর যারা এই প্রস্তাবকে ব্যঙ্গ করে, গালাগাল দেয়, তারা আসলে আমাদের ভয় পায়। তারা খালেদা জিয়াকে ভয় পায়। তারা জানে এই প্রস্তাব শুধু একটা ব্যক্তি না, একটা আদর্শকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ডাক। এই প্রস্তাব মানে হলো বাংলাদেশ আর ভারতের উপনিবেশ হবে না।
এই প্রস্তাবের মানে হলো আমরা আমাদের পতাকাকে আর লাঞ্ছিত হতে দেব না। এখন সময় আসছে একটানা 16 বছরের নিপীড়নের অবসান ঘটানোর। এখন সময় আসছে রাষ্ট্রকে পুনরায় জনগণের হাতে ফিরায় দেওয়ার। সময় আসছে বেগম জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি করে সেই প্রতীকী নবজাগরণ, প্রতীকী বিজয়ের শুরু করার। যে নবজাগরণে থাকবে না দিল্লি দাসের কদমবুসি, থাকবে জনগণের গর্বিত উচ্চারণ, এই দেশকার জনগণের। 5ই আগস্ট হোক সেই প্রতীকী মুহূর্ত, যেদিন বঙ্গভবনের কদমবুসির শেকল ভেঙা জনগণ রাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করবে খালেদা জিয়াকে সামনে নিয়ে। জয় হোক স্বাধীনতার, জয় হোক বিপ্লবের, জয় হোক আত্মমর্যাদার, জয় হোক নতুন বাংলাদেশ গড়ার সাহসী উদ্যোগের। কেউ কেউ বেগম জিয়াকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রধানত 3টে বিষয় উপস্থাপন করেছেন। প্রথমত বলছেন উনি শারীরিকভাবে অসুস্থ। দ্বিতীয়ত তিনি দলীয় প্রধান, বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা। তৃতীয়ত খুব অল্প সংখ্যক লোক বলতেছেন তারা নারী প্রেসিডেন্ট মাইনা নিতে পারতেছেন না। আমি কনসার্ন গুলো আমলে নেওয়ার পক্ষে আসেন, একটা একটা করে আলাপ করি। খুব অল্প সংখ্যক ব্যক্তি বলছেন যে তারা নারী রাষ্ট্রপতি চান না, নারী নেতৃত্ব চান না। ভাইজান একটা কথা বলি, হ্যাঁ এটা কিছু মনে করেন না আর কি। ইন্ডিয়া কয়টা বয়ান বাংলাদেশে চালায় বুঝেছেন, শয়তানি বয়ান, এগুলো আপনারা কেউ কেউ খান। 1 নম্বরের শয়তানি বয়ান হইতেছে প্রফেসর ইউনূস সুদখোর। সুদ যেহেতু ইসলামে হারাম, তাই সুদের কথা বলে বাংলাদেশে সাধারণ মুসলমানদের চুলকায় দেওয়া আর কি, বুঝছাও। 2 নম্বর হচ্ছে নারী রাজনৈতিক নেতা চাই না। হাসিনা যে টাইমে ছিল ভাইজান, আপনারা এটা কথা কইছিলেন, বলেন নাই তো। এখন আপনাদের চেতনা জায়গায় উঠলো। খালেদা জিয়ার জোটে সকল ইসলামপন্থী দল ছিল না, ওনার নেতৃত্ব মাইনা নিছিল না বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল। ওনারা কি আপনাদের চাইতে কম বোঝেন? যাই হোক, আমি এই ধর্মীয় বিতর্কে ঢুকতে চাই না। আলেমরা বলেন এই বিষয় নিয়ে, আমরা শুনবো ওনারা কি বলেন। ওনাদের প্রজ্ঞা দিয়া, ওনাদের বুঝ দিয়া ওনারা বলেন। আপনি নিজে সিদ্ধান্ত নিয়েন না, এটা নিয়ে হাউকাউ করেন না। কথাটা ঠিক যে দিল্লি দেশে হাসিনার তুলনাবিহীন অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে বিষ প্রয়োগে হত্যা করার চক্রান্ত করেছিল সেই মানবরূপী হায়না শেখ হাসিনা। আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, 2টা, এটা দেখে নিন। আমি সবসময় দেখছি বেগম জিয়া পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন উনি ঘুরে দাঁড়াইছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তিতে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় তিনি মানসিকভাবে কতটা শক্ত, রাজনৈতিকভাবে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে গেছেন। ওনার চিন্তার শক্তি এখনো সজীব। বিএনপি যখন প্রফেসর ইউনূসের সাথে পাঙ্গা নিচ্ছিল না, দৈরাতে নামিছিল, তখন তিনি ইন্টারফেয়ার করেছিলেন। বিএনপি যখন কইতেছিল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, তিনি শান্তভাবে বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ভালো হবে। সেটাই হয়েছে, তাই না? ওনার যে কত যন্ত্রণা দিছে হাসিনা, কিন্তু উনি একটা কত কথা বলছে বলেন নাই। এমন গ্রেসফুল রাষ্ট্রনেতা মুরব্বীরা দেখছেন জিয়াউর রহমানকে, কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন তো দেখে নাই এরকম গ্রেসফুল নেতা। এতে বোঝা যায় তিনি রাষ্ট্রপতির পদে সম্পূর্ণভাবে ফিট। বেগম জিয়ার, এটা সত্য, বেগম জিয়ার শারীরিক অসুস্থতা সম্পূর্ণ কাটে নাই, এটা ঠিক। কিন্তু আপনি সেটা তুলনা করেন দিল্লি দাসী হাসিনার অবর্ণনীয় মানসিক অসুস্থতার সাথে। হাসিনা তো আর মানসিকভাবে মানুষের পর্যায়ে ছিল না, সে হিংস্র পশু হয়ে গেছিল। চিন্তা করে দেখেন, আমরা তার আন্ডারে 16 বছর কাটাইছি, তাই না? দেশটাকে সে কারাগারের কসাইখানা বানাইছিল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা ভারতের পদতলে বিসর্জন দিছিল। আর যাই হোক, বেগম জিয়া সারা জীবন এই ভারতের সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে গেছেন। ওনার নামই হচ্ছে আপোষহীন নেত্রী। তার হাতে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পতাকা, আমাদের জাতীয় ভবিষ্যৎ নিরাপদ। যারা প্রশ্ন তুলছেন যে বেগম জিয়া প্রেসিডেন্ট থাকাতে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, তাদের জন্য 2টা উদাহরণ দেই। 1996 সালের নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন জবরদস্ত রাজনীতিবিদ, জনাব আব্দুর রহমান বিশ্বাস। তিনি দলীয় ব্যক্তি ছিলেন, তিনি বিএনপির মনোনীত প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি বিএনপির নেতা ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে প্রতিরক্ষা বিভাগ তথা সামরিক বাহিনী পুরাটাই তার আন্ডারে ছিল, আব্দুর রহমান বিশ্বাসের আন্ডারে। কিন্তু দলীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও জনাব আব্দুর রহমান বিশ্বাসের আমলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ। 2008 সালে ইয়াজউদ্দিন তো খালেদা জিয়ার মনোনীত রাষ্ট্রপতি, তাই না?
ইলেকশনে জিতেছিল আওয়ামী লীগ। সুতরাং দলীয় ব্যক্তি হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এই কথাটা ঠিক না। অধিকন্ত আগামী নির্বাচনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী বেগম জিয়ার আন্ডারে তো থাকবে না, প্রেসিডেন্টের আন্ডারে না, এটা সুপুর আন্ডারে না। তারা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের আন্ডারে। সুতরাং রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার নিয়ন্ত্রণ 1996 সালে তারই দলীয় প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের চাইতে কম হবে। ফলে বেগম জিয়া প্রেসিডেন্ট হইলে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটার কোনো বাস্তবসম্মত যুক্তি নাই। ওনার অধিষ্ঠান প্রেসিডেন্ট হিসেবে এটা সেরিমোনিয়াল। এই সেরিমোনিয়াল প্রেজেন্সের গুরুত্ব অপরিসীম রাজনীতিতে এবং আমাদের মনে, কালেকটিভ সাইকিতে। বিপ্লব পরবর্তী সরকার এর কারণেও দুর্বল হয়েছে, কারণ নারীরা মুখ ফিরাই নিছে। আপনি জনগোষ্ঠীর অর্ধেক অংশকে প্রতিপক্ষ বানায় কোনো লড়াই জিততে পারবেন না, জীবনেও পারবেন না, আমরাও পারতাম না হাসিনাকে হটাইতে নারীরা পথে নেমে না আসলে। ইসরায়েল যে হামলা করলো ইরানে, সেও ইরানের নারীদের খুব কাজে লাগাইছে। ইরানের অনেক শক্তি থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যাগরিষ্ঠ নারীরা, আর সেই জোসনিয়া সরকারের পাশে নাই, বিপ্লবের পাশে নাই। ইরানের এখন কোনটা প্রায়োরিটি হওয়া উচিত? ইসরায়েলকে মোকাবেলা করা নাকি নিজের দেশের নারীদের দমন করা? এভাবেই বুঝবেন আমাদের কোনটা প্রায়োরিটি হওয়া উচিত। খালেদা জিয়া নারী, তার জন্য প্রেসিডেন্ট হইতে বাধা দেওয়া, নাকি অখণ্ড ভারতের অংশ হইয়া নামাজ পড়ার জন্য লাথি খাওয়া, গরুর মাংস বহন করার অপরাধে গণপুটিন খাইয়া মরে যাওয়া, বা জোর কইরা গেরুয়াপন্থীদের হাতে পইরা জয় শ্রীরাম বলতে বাধ্য হওয়া? কোনটা? আপনারা কোন পথে হাঁটবেন ভেবে দেখবেন। ব্যক্তিগতভাবে আমার কাছে মুরব্বীদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহি, কারণ এটা হিন্দু কালচারে এটা আছে, এটা ফাইন, সুন্দর। নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই, যে করবে, যার ধর্মের কালচার অনুসরণ করবে, যেভাবে সে শিখে আসছে, যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে, এটা অসুবিধা নেই। কিন্তু একজন মুসলমানকে এইভাবে পায়ে হাত দিয়ে সালাম করতে পারে? আমি জানি না, জানতাম না, তো আমি সার্চ দিলাম, হ্যাঁ খোঁজ করলাম, দি সার্চ, হ্যাঁ, তো আহমেদুল্লাহ হুজুর সাহেবের একটা ভিডিও পেলাম। এটা হ্যাঁ আপনারা ওনারা খুবই পছন্দ করেন, আমিও করি। ওনার ধর্মীয় কাজ তো আছেই, পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলা করেন অসাধারণ, সেইগুলো মুগ্ধ হওয়ার মতো। দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাব, কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে, যদি আমি করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো। যাই হোক, তো উনার একটা ভিডিও আছে, আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন। হ্যাঁ শুনেন। এরপরে প্রশ্ন হলো, আমরা বাবা মা, হুজুর, স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে, এগুলো ইসলামের বিধান কি? ও আমার বাবা মা, অনেক বাবা মা সন্তানকে বলে, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয়, তুমি তার চাইতে আরো একটু বাড়ায় বলবা। সে যতটুকু দোয়া দেয়, তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন। সালাম যদি হয় পাও ধরে সালাম করা, তাহলে শ্বশুরের সালামের কি দিতে হবে? জবাব। তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের জবাব দেওয়া কিরে ভাই? ওয়াজিব। এখন সালামের জবাবে আল্লাহ বলছেন, যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কাঠি আগে থাকতে হবে, বাড়াইয়া দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলছে, তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়ায় বলা উত্তম, কমপক্ষে অতটুকু। তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন, আব্বার সালাম, আপনি শ্বশুর মানুষ, ওনাকে সালাম দিলেন পাও ধরে। এবার সালাম, শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না? তাহলে শ্বশুর কিভাবে জবাব দিবে বলেন? আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দেয় ততটুকু দিয়ে ফেরত দাও, অথবা তার চেয়ে বাড়ায় দাও, না পারলে অতটুকু দাও। তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে, আর বাকি এর চাইতে আর নিচে নামবে কোথায়? পায়ের নিচে তার কিছু নাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না।